সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা এইচএসসি অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়েতে আমি কিংবদন্তির কথা বলছি, যে কবিতাটা নিয়ে অনেক বেশি মেসেজ বা কমেন্টস আসছিল। কবি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটা নিয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ। তো এই কবিতার প্রথমে আমরা একটু দেখে নেব কবি আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে বিশেষ কিছু তথ্য, যেগুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক বেশি জরুরি। কবি আবু জাফর ওবায়দুল্লাহ 1934 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যে বিএ সহ এমএ পাশ করেন। তিনি প্রথম যে কাব্য রচনা করেন তার নাম ছিল সাত নরীর হার। এটি প্রকাশিত হয় 1955 সালে। ওনার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে সাত নরীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময় প্রভৃতি। পেশা শিক্ষকতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করেন। এর পরবর্তীতে তিনি সচিব, পরবর্তীতে মন্ত্রী এবং রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন। তিনি মন্ত্রী হিসেবে কাজ করেন 1982 সালে। কৃষি ও পানি সম্পদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 1984 সালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। পুরস্কার ও সম্মাননা। তিনি 21 পদক এবং বাংলা একাডেমি পদক লাভ করেন। বাংলা একাডেমি পদকটি তিনি 1979 সালে লাভ করেন। মৃত্যুবরণ করেন 2001 সালের 19 মার্চ ঢাকাতে। এই পর্যায়েতে কবিতার কিছু উৎস এবং বিষয়বস্তু সম্পর্কে একটু আলোচনা করি। কবিতাটি কবি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি এর নাম কবিতা। নাম কবিতা বলতে বোঝায় হচ্ছে যে নামে কাব্যগ্রন্থটি রচিত সেই নামে যে কবিতাটা থাকে সেটাই হচ্ছে নাম কবিতা। চিত্রকল্প নির্মাণের শর্ত হলো অভিনবত্ব। আলোচ্য কবিতাটার প্রেক্ষাপটটা যদি আমরা বলি সেটা হচ্ছে বাঙালির হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্য। আলোচ্য কবিতায় উচ্চারিত হয়েছে মানুষের সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত ঘোষণা, কিভাবে মানুষ মুক্তি পেতে পারে তার ঘোষণা দেওয়া হয়েছে এখানে। আলোচ্য কবিতায় কবি প্রত্যাশিত মুক্তির প্রতীক হিসেবে কবিতাকে উপস্থাপন করেছেন। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি একটি চিত্রকল্পাত্মক কবিতা, অর্থাৎ কল্পনাপ্রসূত হয়ে এই ধরনের চিত্র তৈরি করেছেন, যার কারণে এই কবিতাটাকে এরকম বলা হয়ে থাকে। রচনার প্রেক্ষাপট বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাসকে তুলে ধরা। কবিতার আলোচ্য বিষয় হচ্ছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত ঘোষণা দেওয়া হয়েছে এখানে। কবিতার রসোপলব্ধির অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আঙ্গিক বিবেচনা। ছন্দ। কবিতাটি গদ্য ছন্দে রচিত। প্রচলিত ছন্দের বাহিরে গিয়ে একটি প্রাকৃতিক তথা স্বাভাবিক যে ছন্দটা সেটা তৈরি করেছেন কবি। এখানে পূর্বপুরুষদের কথা বলতে পূর্বপুরুষদের কথা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরেছেন কবি। কিংবদন্তি অর্থে এখানে পূর্বপুরুষকে বোঝানো হয়েছে, যেটি আসলে আমাদের ঐতিহ্যের প্রতীক। আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা আমাদের কিংবদন্তি, তারা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের প্রতীক। এখানে দীর্ঘদেহ পুত্র বলতে বর্তমান সময়ের যারা প্রজন্মর সন্তানেরা আছে তাদেরকে বোঝানো হয়েছে। ছন্দ ও শব্দের অর্থ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি রচিত গদ্য ছন্দে। এটি প্রচলিত ছন্দের বাইরে গিয়ে প্রাকৃতিক তথা স্বাভাবিক ছন্দ। এটা আমরা আরেকবার বললাম। কবি হিসেবে এখানে বলা হয়েছে স্রষ্টা বা যিনি কিছু সৃষ্টি করেন তাকেই কবি বলা হয়েছে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে প্রত্যেক বাঙালি এক একটা কবি, অর্থাৎ যিনি মাছ চাষ করেন, মাছ ধরেন জেলে, তিনিও তার ক্ষেত্রে একজন কবি। যিনি কৃষিকাজ করেন, কৃষক, তিনিও তার জায়গাটা থেকে একজন কবি। অর্থাৎ যিনি সৃষ্টি করেন
তিনি কবি। যে কোনো ধরনের সৃষ্টি করাটাকেই তিনি কবিতা বলা হয়, কবিতার সাথে তুলনা করেছেন। কবিতা বলতে সৃষ্টি বা যা সৃষ্টি করা হয় সেটিকে বোঝানো হয়েছে। কিংবদন্তি শব্দের অর্থটা জনশ্রুতি, লোক পরম্পরা, শ্রুত বা কথিত বিষয়ে একটি জাতির ঐতিহ্যের পরিচয় বহনকারী। এখানে পূর্বপুরুষ অর্থে বোঝানো হয়েছে। শাপদ অর্থ হচ্ছে হিংস্র মাংসাশী শিকারী জন্তুকে বোঝানো হয়েছে শাপদ। বিচলিত স্নেহ বলতে বোঝানো হয়েছে আপনজনের যে উৎকণ্ঠা থাকে সেটাকে কবি বিচলিত স্নেহ বলতে বুঝিয়েছেন। এই পর্যায়টাতে আমরা কবিতার যে মূল ব্যাখ্যায় যাব। মূলত কবিতার ব্যাখ্যা যাওয়ার আগে আমরা বলতে পারি যে বাঙালি চিন্তা চেতনা এবং সংস্কৃতির সেটা হচ্ছে হাজার বছরের ইতিহাস। তো এই হাজার বছরের ইতিহাস মূলত আমাদের হচ্ছে শোষণ, বঞ্চনা, নিগ্রহ, আমাদের গোলামি করার ইতিহাস। তো এই ইতিহাসে বাঙালি জাতি আমাদেরকে একটা প্রতিষ্ঠিত দেশ, প্রতিষ্ঠিত রাষ্ট্র দিয়ে গেছেন। এই যে কবিতাটি, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটি মূলত আমাদের সেই ইতিহাসকে তুলে ধরে যে আমাদের বাঙালিদের ইতিহাস ছিল সংগ্রামের ইতিহাস। তো বাঙালি জাতির যে টিকে থাকার ইতিহাস, বাঙালি জাতির শক্তিটা তৈরি করার ইতিহাস, যেটা আপন যে শক্তিটা, সেই শক্তিটাতে উজ্জীবিত হওয়ার যে ইতিহাস, সেটাই এই কবিতাটাতে উপস্থাপন করা হয়েছে। তো এই পর্যায়টাতে আমরা লাইন বাই লাইন আমরা একটু দেখে নেব। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এখানে পূর্বপুরুষ, এই লাইনটা আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, এটি হচ্ছে প্রথম চরণ। এবং পূর্বপুরুষ বলতে আদি বাঙালিদের কথা বলা হচ্ছে। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি অর্থ হচ্ছে আমি আমার আদি বাঙালিদের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল। করতল বলতে বোঝা হচ্ছে হাতের তালুতে পলিমাটির সৌরভ ছিল। তো এর অর্থটা, পলিমাটির সৌরভ বলতে বোঝা হচ্ছে উর্বর যে মাটিটা, সেটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ যাদের হাতে কৃষি কাজের গন্ধ ছিল, আমাদের পূর্বপুরুষের হাতে কৃষির গন্ধ ছিল। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। পিঠে এটা আসলে প্রকাশ পেয়েছে কাপুরুষের মতো, আর রক্ত জবা মূলত বোঝা হচ্ছে শোষণের প্রতীক। কেন এরকম? একজন মানুষকে যদি নির্যাতন করা হয় তাহলে সামনের দিক থেকে মারলে সে প্রতিহত করতে পারে, তার মানে তার বুকে বা সম্মুখ ভাগে দাগ থাকবে, কিন্তু আমাদের পূর্বপুরুষদের পিঠে দাগ ছিল, যার অর্থটা হচ্ছে তারা কাপুরুষের মতন পিছনের দিকে আঘাত করেছে। এবং রক্তজবা এটি আসলে শোষণের প্রতীক হিসেবে প্রকাশিত হয়েছে, যেখানে বোঝানো হচ্ছে যে আসলে তাদের পিঠে লাল টকটকে দাগ ছিল। অর্থাৎ এই লাইনটার পুরো যদি অর্থ বলি তাহলে সেক্ষেত্রে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, এর অর্থটা হচ্ছে তারা নির্যাতিত হয়েছে। কাদের মাধ্যমে? জমিদার বা বর্গী চাষি যারা আছে তাদের মাধ্যমে। অর্থাৎ যারা জমিদার ছিল তাদের জমিটা চাষ করে একটা নেহাত অল্প পরিমাণ শস্য দানা পেত, বর্গা নিয়ে অনেক অল্প পরিমাণ শস্য দানা পেত, সেই শস্য দানা নিয়েই তারা সারা জীবন চলেছেন বা জীবন ধারণ করেছেন। তো এই প্রথম যে বর্ণনাটা, এই দুইটা লাইনটা আসছে প্রথম বর্ণনা হিসেবে কৃষকের। এরপরে আমাদের জেলের বর্ণনা আসবে, এরপরে আমাদের বিভিন্ন মানুষের বর্ণনাগুলো আসবে। তো সেগুলো আসলে সেগুলোর প্রথম দিকে আমরা বলতে পারি যে এই প্রথম বর্ণনা করেছিলেন কবি কৃষকের। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। অতিক্রান্ত পাহাড় বলতে বোঝা হচ্ছে বাধা বিপত্তির প্রতীক। আর তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতে বোঝাচ্ছে যে অত্যাচারের ইতিহাস পাড়ি দিয়েছেন আমাদের আদি বাঙালিরা। অর্থাৎ একটা পাহাড়কে যদি অতিক্রম করতে হয় তাহলে স্বাভাবিকভাবে অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়। তো আমাদের পূর্ব বাঙালিরা যেহেতু অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অর্থাৎ অত্যাচারের ইতিহাসের কথা তারা বলে গেছেন যে তাদের উপরে কতটুকু অত্যাচার বা নির্যাতন করা হয়েছে। অরণ্য এবং সাপদের কথা বলতেন। অরণ্য বলতে বোঝা হচ্ছে বন জঙ্গল। মূলত সাপদ হচ্ছে হিংস্র মাংসাশী প্রাণী। তো অরণ্য এবং সাপদ বলতে এখানে মূলত হচ্ছে বিপদের প্রতীক বুঝিয়েছেন। তো বন জঙ্গল এবং হিংস্র প্রাণীর কথা বলতেন, যাদের সাথে বাঙালিদেরকে লড়াই করে টিকে থাকতে হয়েছে, যাদের সাথে যুদ্ধর মতো, অর্থাৎ
যে অঞ্চলটাতে হিংস্র প্রাণী থাকতো সেই অঞ্চলটাতেই একসময় বসবাসের যোগ্য করে তুলতে হয়েছে। পতিত জমি আবাদের কথা বলতেন। পতিত জমি মূলত হচ্ছে অসহায়ত্বের প্রতীক। এটা লিখে রাখতে পারেন। পতিত জমি অর্থাৎ অসহায়ত্ব কেমন? যে জমিটাতে কোনো চাষবাস হয় না, তার মানে সেই জায়গাটাতে চাষবাস শুরু করতে বা ফসল ফলানো শুরু করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। তো সেই পতিত জমি আবাদের কথা বলতেন। তো আমরা এখানে অর্থটা বলতে পারি যে ফলনহীন জমির ফসল ফলানোর কথা বলেছেন আমাদের পূর্বপুরুষেরা। তিনি কবি ও কবিতার কথা বলতেন। কবি ও কবিতা বলতে বোঝাচ্ছে কর্মী এবং কর্ম। কবি হচ্ছে কর্মী, যিনি কাজ করেন, যে কোনো কাজ করতে পারেন। তিনি কৃষি কাজ করতে পারেন, তিনি মাছ ধরতে পারেন। এই ধরনের যিনি কাজ করেন তাকেই বলা হচ্ছে কর্মী। এবং তার যে কর্মটা, কৃষকের কাজ কি? ফসল চাষ করা, কৃষি কাজ করা। এই কৃষি কাজটা হচ্ছে তার কবিতা বা কর্ম। তো এখানে আমরা বলতে পারি যে সৃষ্টি এবং স্রষ্টা বা স্রষ্টা এবং সৃষ্টির কথা বলতেন। তো এই পরবর্তী প্যারাটা, এটা আসছে আসলে আমাদের সংগ্রামের ইতিহাস, যে আমরা যে সংগ্রাম করেছি সেই সংগ্রামটাকে তুলে ধরেছেন কবি। তো এক্ষেত্রে আমরা যদি একবারে বলতে চাই তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে যারা মাটির কাছাকাছি মানুষ, অর্থাৎ মাটিতে কাজ করেন, মাটির মানুষ, এই মানুষের কাছে কবির কবিতাটা উৎসর্গ করা হয়েছে। তারা আসলে পাহাড় অতিক্রম করার কথা, হিংস্র প্রাণীদের সাথে লড়াই করে টিকে থাকার কথা এবং জমি আবাদ করে যে জমিটাতে ফসল হয় না সেই জমিটাতেও ফসল ফলিয়ে দেখিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে শস্য শ্যামল, সবুজ শ্যামলে রূপান্তর করেছেন। তার মানে এগুলো হচ্ছে বাঙালি জাতির সংগ্রামের কথা বলেছেন। জিহবায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। অর্থাৎ আমরা মুখে যে কথাগুলো বলি, যে শব্দগুলো উচ্চারিত করি, সবকিছুই হচ্ছে কবিতা। অর্থাৎ কবির কাছে কবিতাই সত্য এবং প্রত্যেকটা সত্যই হচ্ছে কবিতা। যেটা হচ্ছে শক্তি হিসেবে ব্যবহৃত হয়, সেটাই হচ্ছে আমাদের কবিতা। আর এই কবিতাটাই কবি বা আমাদেরকে, নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয়। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। অর্থাৎ জমি থেকে ফলানো যে ফসল, এই প্রত্যেকটা ফসলই হচ্ছে এক একটা কবিতা। অর্থাৎ যে কৃষক কৃষি কাজ করছে, সংগ্রাম করছে, সে আসলে কবির মতন কবিতা লিখছে। অর্থাৎ ফসল ফলানোটাও কবির কাছে এক ধরনের কবিতা। তো প্রথম বর্ণটা কৃষকের, কৃষকের সংগ্রাম, সংগ্রামের ফলে ফলাফল পাওয়া গেছে এখানে, যে সত্য কথা বলার একটা সাহস তৈরি হয়েছে এবং সেখান থেকে একটা ফলাফলও পেয়েছে, শস্য দানা। এর পরবর্তী প্যারাতে যদি আমরা যাই তাহলে বলা আছে যে কবিতা শুনতে জানে না। এই লাইনটা অনেকবার বলা আছে। তো যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। তো যে বাঙালির গৌরবের ইতিহাস জানতে চায় না, কবিতা শুনতে চায় না, কবিতা শুনতে জানে না অর্থ হচ্ছে বাঙালির ইতিহাস জানতে চায় না, তাদেরকে বলা হচ্ছে যে সে ঝড়ের আর্তনাদ শুনবে। ঝড়ের আর্তনাদ বলতে বোঝানো হচ্ছে যে সে পরাধীনতার চিৎকার শুনবে, পরাধীনতার যে কান্না সেটা শুনবে। যে কবিতা শুনতে বা বাঙালির ইতিহাস সম্পর্কে জানে না। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্ত বলতে বোঝায় হচ্ছে পৃথিবী। আর দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হওয়া অর্থাৎ হচ্ছে পৃথিবীতে পরাধীন থাকবে, অথবা আমরা বলতে পারি যে পৃথিবীতে সে স্বাধীনভাবে বাঁচার যে অধিকার, সেই স্বাধীনভাবে বাঁচার অধিকারটা হারিয়ে ফেলবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। কৃতদাস বলতে বোঝায় হচ্ছে পরাধীনতার প্রতীক, যে অন্যের গোলাম, অন্যের অধীন থাকে। একজন মানুষকে কিনে নেওয়া হয় যে তার কথা মতো চলবে, সে তাকে বলা হয়ে থাকে কৃতদাস। তো সে আজন্ম কৃতদাস থেকে যাবে। তো এখানে কৃতদাস পরাধীনতার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। তো এখানে আমরা বলতে পারি সে আজন্ম কৃতদাস থেকে যাবে, এর অর্থ হচ্ছে সারা জীবন সে গোলাম হয়ে থাকবে। আমি উচ্চারিত সত্যের মতো, অর্থাৎ আমি ঘটে যাওয়া
সত্য ঘটনার মতন। অর্থাৎ মুখ থেকে যে শব্দটা একবার বের হয়ে যায় সেই শব্দটা তো আর ফিরে নিয়ে আসা যায় না। তার মানে সেটা বলা হয়ে যায়। ঠিক একইভাবে যা ঘটে গেছে সেটাও তো একটা সত্য ঘটনা ঘটে গেছে। সো সেই ঘটে যাওয়া সত্য ঘটনার মতন আমি স্বপ্নের কথা বলছি। স্বপ্ন বলতে সত্য স্বপ্ন বা বাস্তব কল্পনা। স্বপ্ন ২ ধরনের হতে পারে। এক হচ্ছে অবাস্তব, যেটা আপনি স্বপ্ন দেখেছেন, যেটা কখনো সম্ভব হবে না। এরকম কোনো একটা স্বপ্ন। আর আরেকটা যে স্বপ্নটার পিছনে আপনি দৌড়াচ্ছেন সেটা সত্য হবে। সো সেই সত্য স্বপ্ন বা বাস্তব কল্পনার কথা বলছি। অর্থাৎ আমি বাস্তব স্বপ্নের ইতিহাস বলছি। তো এক্ষেত্রে এই পুরোটার যদি আমরা অর্থ করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা বলব কি যে মানুষগুলো কবিতা শুনতে চায় না বা সত্যর ইতিহাস জানতে চায় না সে আসলে পরাধীনতার চিৎকার শুনবে, পরাধীনতার শৃঙ্খলের মধ্যে থাকবে, সে স্বাধীনভাবে বাঁচার অধিকার হারিয়ে ফেলবে, সে সারা জীবন গোলাম হয়ে থাকবে। আর এগুলোই হচ্ছে সত্য ঘটনার মতো সত্য কথা, যেটা কবি আমাদের কাছে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করেছেন। পরবর্তী প্যারাতে উনুনের আগুনে আলোকিত। উনুনের আগুনে বলতে শুদ্ধতার প্রতীক। অর্থাৎ কোনো একটা, যেমন একটা জিনিস বলা হয়ে থাকে যে আগুনের কাছে গেলে সব পানি। অর্থাৎ মারা বলে থাকে যে আগুন সবকিছুকে পবিত্র করে দেয়, শুদ্ধ করে দেয়, পবিত্র করে দেয়। সো সেরকম যেমন একটা মাছ বা মাংসে যদি জীবাণু থেকে থাকে তাহলে সেটাকে পুরানোর পরে স্বাভাবিকভাবেই সেখানে কোনো ধরনের জীবাণু থাকে না। সো সেটাকে বলা হচ্ছে যে উনুনের আগুনে আলোকিত, অর্থাৎ শুদ্ধতার প্রতীক। একটি উজ্জ্বল জানালার কথা বলছি। উজ্জ্বল জানালা এখানে আলোকিত মুক্ত জীবনের কথা বলা হচ্ছে, যে উজ্জ্বল জানালা, যে জানালা দিয়ে যদি আগুনের ফুলকির মতন আলো চলে আসে তার মানে সেটা কি আমাদের আলোকিত মুক্ত জীবনের কথা বলা হচ্ছে। সো মুক্ত জীবনের যে প্রত্যাশা সেটার কথা বলেছেন কবি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন প্রবহমান নদী, অর্থাৎ আমার মা বলতেন প্রবহমান নদী বলতে বোঝাচ্ছে যে পৃথিবীর স্বভাবটা কি আপন গতিতে বয়ে চলা। অর্থাৎ আপনি আজকে যে অবস্থাতে আছেন, আপনি যদি মারা যান তারপরে কি পৃথিবী থেমে থাকবে? থাকবে না। পৃথিবী তার আপন গতিতে চলে যাবে। তো এরকমই যে পৃথিবী আসলে কারো জন্যই থেমে থাকে না। অর্থাৎ আপনি আজকে যদি আপনার আত্মীয় স্বজন কাউকে হারিয়ে ফেলেন বা আপনি নিজেও যদি চলে যান তাহলে পৃথিবী কিন্তু তার আপন গতিতেই চলতে থাকবে। তো প্রকৃতির নিয়ম যেহেতু সবকিছু প্রবহমান, তো সেই কথাটাই বলছে যে প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। অর্থাৎ যে নদীটা স্রোত আছে সেখানে দেখবেন যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে ভাসিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। এর অর্থটা হচ্ছে যে সে সময়ের সাথে চলতে পারে না। নদীতে ভাসতে পারে না অর্থ হচ্ছে সময়ের সাথে সে চলতে পারবে না। সো এটাকে বোঝানো হয়েছে। তাহলে এইটুকুর যদি আমি পুরোটা অর্থ বলতে যাই তাহলে সেক্ষেত্রে বলতে পারি কি যে সাঁতার জানে না তাকেও নদী ভাসিয়ে নিয়ে যায়। এখানে নদীর যে ঢেউটা, নদীর ঢেউটা আসলে আশা বোঝানো হয়েছে যে মানুষ বাঁচে আশায়, মানুষ বাঁচে ভালোবাসায়। অর্থাৎ যে মানুষটি হাল ছেড়ে দেয় তাকেও আশা জীবিত করে রাখে, যে হাল ছেড়ে দিছে তারপরেও মনে হয় যে না, হয়তোবা কিছু একটা পরিবর্তন হবে, কিছু একটা হয়ে যাবে, যার কারণে আমার পৃথিবীটা, আমার অবস্থানটা আরেকটু পরিবর্তিত হয়ে যাবে। তো সেটা বোঝানো হয়েছে। তো এই পুরো অর্থটাতে স্বাভাবিকভাবে একটা মুক্ত জীবনের প্রত্যাশা করা হয়েছে, যে মুক্ত জীবনের যদি আশা করি, প্রত্যাশা করি, তাহলে প্রত্যাশা করলে অন্তত আমরা অনেক দূর পর্যন্ত এভাবেই চলে যেতে পারবো। পরবর্তী প্যারাতে যদি যাই, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। মাছের সঙ্গে খেলা করার অর্থটা হচ্ছে আনন্দ করা। আনন্দ করতে জানে না সে। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। অর্থাৎ সে স্বাধীনতার যে ফল, সে স্বাধীনতার ফলটা সে ভোগ করতে জানে না। মায়ের কোলে শুয়ে থেকে গল্প শোনার অর্থটা হচ্ছে যে সে আসলে সকল দিক থেকে স্বাবলম্বী এবং সকল দিক থেকে সে রিল্যাক্সে আছে এবং সে স্বাধীন, যার কারণে সে তার মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে পরাধীনতার শৃঙ্খলের মধ্যে থাকে সে স্বাভাবিকভাবে সে আনন্দ করতে পারবে না, সে মায়ের কোলে শুয়ে গল্প করতে পারবে না, স্বাধীনতার ফল যেটা সেটা ভোগ করতে পারবে না। আমি
কিংবদন্তির কথা বলছি, অর্থাৎ আমি পূর্বপুরুষদের কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি। বিচলিত বিচলিত স্নেহ বলতে বোঝায় হচ্ছে আপনজনের উৎকণ্ঠা। অর্থাৎ আপনি যখন বাহিরে বের হন, চাকরির উদ্দেশ্যে যান বা যে কোনো কাজেই যান, স্বাভাবিকভাবেই আপনার ঘরের মানুষজন একটু উৎকণ্ঠায় থাকে যে কখন ফিরে আসবে, কখন আসবে। আপনি একদিন বাহিরে গিয়ে যদি রাত্রে ৭টা-৮টা পর্যন্ত না থাকেন, স্বাভাবিকভাবেই আপনার যে আপনজন, বাবা-মা, ভাই-বোন, এই মানুষজনগুলো স্বাভাবিকভাবেই আপনার জন্য উৎকণ্ঠিত হয়ে থাকবে যে ছেলেটা কই গেল বা মেয়েটা কই গেল, এখন পর্যন্ত আসলো না, কি হলো, কোনো কি সমস্যা হলো কিনা, এই ধরনের। তো বিচলিত স্নেহের কথা বা আপনজনের উৎকণ্ঠার কথা বলছি। সো মুক্তি প্রত্যাশী মানুষের যে বিপদ আছে, সেই বিপদের আশঙ্কাও করছেন কবি। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, অর্থাৎ মুক্তি প্রত্যাশী যে মানুষ আছে, সেই মানুষটা যদি গর্ভ অবস্থাতে একজন বোন বা একজন মা কি চিন্তা করে যে সন্তান জন্মদানের সময় আমি মারা যেতে পারি, তারপরেও কি সে সন্তান জন্মদান করা থেকে বিরত থাকে? থাকে না। অর্থাৎ মুক্তি প্রত্যাশী মানুষ হিসেবে থাকে, যার কারণে এই মুক্তি প্রত্যাশী মানুষ যে নিজের মৃত্যুর কথা চিন্তা করে না, তাকে আসলে দমানো সম্ভব না। আমি আমার ভালোবাসার কথা বলছি, অর্থাৎ এই যে ভালোবাসাগুলো, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বা দেশের প্রতি মানুষের ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা বা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, এই সকল কিছুই বলছি। অর্থাৎ ভালোবাসার যে শক্তি, সেই শক্তিটাই জয়ী হবে কোনো কারো না কারো ত্যাগের মাধ্যমে। তো আমি এখানকার পুরো প্যারাটার যদি অর্থ করতে চাই, তাহলে এরকম বলতে হবে যে আমাদের পূর্বপুরুষদের ইতিহাস যেহেতু সংগ্রামের ইতিহাস ছিল, সেখানে কারো না কারো ত্যাগের মাধ্যমে আমরা এই স্বাধীনতার ফলটা ভোগ করতে পেরেছি। সো মুক্তি প্রত্যাশী যে মানুষ আছে, সেই মানুষ বিপদের আশঙ্কা ফেলে দিয়ে, অর্থাৎ নিশ্চিত বিপদ হতে পারে সেই জিনিসগুলোকেও তারা সাদরে গ্রহণ করেছেন, কেননা ভালোবাসার মাধ্যমে ভালোবাসার শক্তিটাকে জয়ী করতে, এই জয়টা করার জন্য কাউকে না কাউকে ত্যাগ স্বীকার করতেই হয়েছে। সো সেটার কথা বলেছেন কবি। ভালোবাসা দিলে মা মরে যায়, এর অর্থটা হচ্ছে নিজ মাকে ত্যাগ করে দেশ মায়ের দিকে যাওয়া। যুদ্ধ আসে ভালোবেসে, যুদ্ধ বলতে বোঝাচ্ছে যে মুক্তির পূর্ব শর্ত হচ্ছে যুদ্ধ। দেশ মাকে ভালোবেসেই যুদ্ধে যেতে হয়। তো এই দুইটা লাইনের যদি আমরা অর্থ করতে চাই, তাহলে এভাবে বলতে হবে যে এই যে মা মরে যায় বলতে বোঝাচ্ছে যে আত্মিকভাবে মরে যাওয়াকে বোঝানো হয়েছে। দেশ মাকে যদি ভালোবাসা হয়, ভালোবেসে যখন কেউ যুদ্ধে যায় দেশ মাকে ভালোবেসে, তখন স্বাভাবিকভাবে নিজের মায়ের কাছ থেকে বিদায় নিতে হয়। তখন নিজের মায়ের মনের ভিতরে এক ধরনের চরম আশঙ্কা প্রকাশ পায় যে সেই ছেলেটা বা সেই সন্তানটা আবার ফিরে আসবে কিনা। সো সেইটাই বোঝানো হয়েছে যে যদি সেই ছেলেটা যদি যুদ্ধে গিয়ে মারাও যায় বা সেই সন্তানটা যদি যুদ্ধে গিয়ে মারাও যায়, তাহলে ফিরে আসবে না। সো এই আশঙ্কাটার মাধ্যমে মা আত্মিকভাবে মরে যায়, সেটাকে বোঝাচ্ছে যে ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে। মায়ের ছেলেরা চলে যায়, অর্থাৎ ভালোবাসার শক্তি জয়ী হয় কারো ত্যাগে। ছেলেরা তাদের নিজেদের ত্যাগে নিজেদেরকে বিলিয়ে দেয় মাদের ত্যাগের মাধ্যমে। মারা নিজেদের সন্তানকে ত্যাগ করে শুধুমাত্র দেশ মাকে ভালোবেসে। আমি আমার ভাইয়ের কথা বলছি, অর্থাৎ যে ভাইয়েরা মুক্তির জন্য যুদ্ধে যায়, আমি সেই ভাইদের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে পারে না। অর্থাৎ এই যে আত্মিক মরাটা, অর্থাৎ যে মাটা সন্তানের জন্য যে আত্মিকভাবে মরে যাচ্ছে, সো সন্তান যাচ্ছে দেশকে ভালোবেসে দেশ মাকে রক্ষা করার জন্য, দেশ মায়ের জন্য যুদ্ধে যাচ্ছে। সো সেই সন্তানের কথা চিন্তা করে, অর্থাৎ আপন মাতৃভূমির কথা চিন্তা করে আসলে সে মরতে পারে না। তো অর্থাৎ সন্তানকে ভালোবেসে মৃত্যুকে আগলে ধরতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। এখানে যদি আমরা পুরোটার অর্থ করতে যাই, তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে যে মানুষগুলো স্বাভাবিকভাবে কবিতা শুনতে জানে না, সেই মানুষগুলোর কাছে নিজের জীবনটা অনেক বেশি গ্রহণীয় হয়ে থাকে এবং প্রিয় হয়ে থাকে, যার কারণে নিজের সন্তানকে ভালোবেসে নিজের জীবনটা ত্যাগ করতে চায় না বা ত্যাগ করে না। এর পরবর্তী প্যারাতে যদি আমরা বলি,
যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার অর্থটা হচ্ছে সাহসিকতা দেখানো, সাহসিকতার প্রতীক। অর্থাৎ আমরা একটা কথায় কথায় বলি না যে তোর তো পুরো শরীরটাই দেখছি কলিজা, অর্থাৎ তার সাহসটা বোঝানো হচ্ছে। সো সূর্যটাকে হৃৎপিণ্ডে ধরে রাখার অর্থটা হচ্ছে যে তার সাহসটা বোঝানো। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে সূর্যের মতো তেজস্বী হতে পারবে না সে যে কবিতা শুনতে জানে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আবার সেই প্রথম লাইনগুলো চলে আসছে। তো এখানে রক্ত জবা মূলত একটা রক্ত জবার অর্থটা তো আমরা বলেছি একমাত্র ফুল হিসেবে এই কবিতাটাতে আছে। কারণ তিনি কৃতদাস ছিলেন। তিনি কে? আমাদের পূর্বপুরুষেরা। কৃতদাস অর্থ কি? পরাধীন বা গোলাম। অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা অন্যের হুকুমের গোলাম ছিল, অন্যের হুকুম পালন করে চলতো। তার কারণে আমাদের পূর্বপুরুষেরা কৃতদাস ছিল। যে কর্ষণ করে, অর্থাৎ কর্ষণ অর্থ হচ্ছে পরিশ্রম বোঝাচ্ছে, যে পরিশ্রম করে। তো কর্ষণ বলতে কি বোঝায়? যে একটা মাটিকে যদি ঝুরঝুরা করে ফসল জন্মানোর উপযোগী করা হয় তাহলে তাকে বলা হয় কর্ষণ করা। সো শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, অর্থাৎ যে পরিশ্রম করে ফসল আধিক্য লাভবান করবে তাকে। অর্থাৎ যে মাটিটাকে একেবারে মিহি করে তোলে তার জমিতেই তো ফসলটা আরো বেশি ভালো হবে। সো সেটাই বোঝানো হয়েছে। তো এটার যদি আমরা পুরোপুরি অর্থ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের পূর্বপুরুষেরা যেহেতু অন্যের অধীন ছিল, সো শোষণকারীরা বারবার আমাদেরকে শোষণ করেছে, পেছন থেকে হামলা করেছে, পিঠে রক্ত জবার মতন ক্ষত তৈরি করে দিয়ে গেছে, আমাদেরকে পরাধীন করে রেখেছে। তো সেখানে পরিশ্রমের মহিমার মাধ্যমে আমাদের পূর্বপুরুষেরা অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছে। যে মাটিকে চাষবাসের উপযোগী করে ভালো ফসল ফলিয়েছে, আস্তে আস্তে মাছ আস্তে আস্তে নিজের জীবনটাকে পরিবর্তন করে ফেলেছে। যে মৎস্য লালন করে, অর্থাৎ জেলেদের কথা বলা হচ্ছে, যারা মাছ চাষ করে বা যে অধিক পরিশ্রম করে, এখানে জেলেদের কথা বলা হচ্ছে। প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে, অর্থাৎ নদীও তাকে তার যতটুকু প্রাপ্য ততটুকু মাছ দিয়ে দেবে। যে গাভীর পরিচর্যা করে, তো প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে, অর্থাৎ সে অধিক লাভজনক কিছু পাবে। যে গাভীর পরিচর্যা করে, অর্থাৎ অর্থাৎ পশুর প্রতি যাদের ভালোবাসা আছে, অনেক বেশি পরিমাণ ভালোবাসা পশুর প্রতি, জননীর আশীর্বাদ, জননী অর্থ হচ্ছে গাভী, গাভীর আশীর্বাদ অর্থাৎ গোমাতার আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, তার আসলে আয়ুটাকে আরো দীর্ঘায়িত করবে গোমাতা বা গাভীর আশীর্বাদ। যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে, অর্থাৎ যে লোহাকে আগুনে পোড়াবে, ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে, অর্থাৎ ইস্পাতে শান দিলে সেই সশস্ত্র হয়ে যাবে। দীর্ঘদেহ পুত্রগণ, অর্থাৎ বর্তমান প্রজন্মরা, আমি তোমাদের বলছি, তোমাদের কাছে আমি ইতিহাস তুলে ধরছি। তো এখানে পরিশ্রমের যে মহিমা সেটা বোঝানো হয়েছে, যে মাছ চাষ করে, যে গাভীর পরিচর্যা করে, তারা তাদের পরিশ্রমের মাধ্যমে আসলে সুফল ভোগ করবে। যে ইস্পাতের লৌহখণ্ডকে প্রজ্বলিত করে সেই ইস্পাতে শান দিয়ে সশস্ত্র হতে পারে। এই কথাগুলো বলছে কাদেরকে? আমাদের বর্তমান প্রজন্মকে, আমাদের অতীতের ইতিহাসটা তুলে ধরছে। আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, অর্থাৎ মা জাতির যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের কথা বলা হচ্ছে। ভাইয়ের যুদ্ধের কথা বলছি, অর্থাৎ পিতৃশ্রেণীর যে সংগ্রাম, সেই সংগ্রামের কথা বলা হচ্ছে এখানে। আমি আমার ভালোবাসার কথা বলছি, অর্থাৎ তাদের প্রতি যে আমার ভালোবাসা, সেই ভালোবাসার কথা বলছি। আমি কবি ও কবিতার কথা বলছি, আমি সৃষ্টি এবং স্রষ্টার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান হচ্ছে কবিতা। অনিবার্য মনে হচ্ছে নিশ্চিত। সো কবিতার শক্তি হচ্ছে কি সম্মুখ সমরে সশস্ত্র হয়ে যেতে অনুপ্রাণিত করা। যেমন হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আমাদের একটা রণসঙ্গীতটা গেয়ে গিয়ে মানুষ আরো সামনের দিকে এগিয়ে যেতে পারতো। সেটা কি? চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন তোলা ধরণের তল। অর্থাৎ তো এই কবিতার শক্তির মাধ্যমেই কিন্তু সম্মুখ সমরে সশস্ত্র হয়ে সামনে অগ্রসর হতে পারে।
সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, অর্থাৎ পুরুষের ভালোবাসার সঙ্গীতটাকেও কবিতার সাথে তুলনা করেছেন কবি। জিহবায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, অর্থাৎ মুক্ত শব্দ বা যা উচ্চারিত হয় সেটিই হচ্ছে আমাদের কবিতা। রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, অর্থাৎ মুক্তি, প্রতিরোধ বা জাতীয়তাবোধের প্রতীক হচ্ছে কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? অর্থাৎ আমরা শোষণ নির্যাতনের কথা কি বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? অর্থাৎ আমরা কি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারবো কিনা, আমরা আমাদের স্বাধীন চেতা মনোভাবটাকে অক্ষুণ্ণ রাখতে পারবো কিনা, সেইটার মাধ্যমে কবি কবিতাটাকে শেষ করেছেন। এরপর বিশেষ যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো যদি আমরা আলোচনা করি, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। কয়টা জিনিস বলা আছে? 9টা জিনিস। অর্থাৎ দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, আজন্ম কৃতদাস থেকে যাবে, নদীতে ভাসতে পারবে না, মাছের সঙ্গে খেলা করতে পারবে না, মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না, সন্তানের জন্য মরতে পারবে না, ভালোবেসে যুদ্ধে যেতে পারবে না, এবং সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারবে না। অর্থাৎ যতগুলো লাইনে বলা আছে যে কবিতা শুনতে জানে না, এরকম 9টা কাজের কথা বলা আছে কবিতাতে। তো আমরা এটাকে আরেকভাবে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে শুনবে হচ্ছে ঝড়ের আর্তনাদ। সে কি কি কাজ করবে? 9টা কাজ করবে। শুনবে ঝড়ের আর্তনাদ, বঞ্চিত হবে দিগন্তের অধিকার থেকে, থেকে যাবে আজন্ম কৃতদাস হিসেবে, ভাসতে পারবে না নদীতে, খেলা করতে পারবে না মাছের সাথে, গল্প করতে পারবে না মায়ের কোলে শুয়ে, মরতে পারবে না সন্তানের জন্য, ভালোবেসে যেতে পারবে না যুদ্ধে, আর হৃৎপিণ্ডে ধরে রাখতে পারবে না সূর্যকে। তো এরপরে যদি আমরা একটু দেখি তাহলে আমরা আলোচনা করতে পারি সংখ্যাবাচক তথ্য নিয়ে। কৃতদাস শব্দটি ব্যবহৃত হয়েছে 2 বার, রক্তজবা শব্দটি ব্যবহৃত হয়েছে 3 বার। কবিতার মোট লাইন সংখ্যা হচ্ছে 68 লাইন। আমি কিংবদন্তির কথা বলছি, লাইনটিতে কবিতায় ব্যবহৃত হয়েছে 2 বার। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, লাইনটি ব্যবহৃত হয়েছে 3 বার। রক্তজবা শব্দটি 2 বার আসছে, 3 বার উল্লেখ আছে। যে কবিতা শুনতে জানে না, লাইনটি ব্যবহৃত হয়েছে মোট 9 বার। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় আমি শব্দটি ব্যবহৃত হয়েছে মোট 14 বার। কবিতা শব্দটি ব্যবহৃত হয়েছে 15 বার। এই কবিতায় কথা শব্দটি ব্যবহৃত হয়েছে 23 বার। এই পর্যায়টাতে কবিতাতে যে যে বিষয়গুলো উপস্থাপিত হয়েছে সেই বিষয়গুলো একটু আমরা আলোচনা করব। কবিতায় উল্লেখিত বিষয় প্রথমত হচ্ছে ধাতু, লোহা এবং ইস্পাতের কথা বলা হয়েছে। গ্রহ হিসেবে সূর্যের কথা বলা হয়েছে, ফুল রক্তজবার কথা বলা হয়েছে, এবং পশু জননী নাম দিয়ে গাভীকে উল্লেখ করা হয়েছে। এ পর্যায়টাতে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি। কবি পূর্বপুরুষদের করতলে ছিল পলিমাটির সৌরভ, পূর্বপুরুষদের পিঠে ক্ষত ছিল রক্তজবার মতো, কবির পূর্বপুরুষ কৃতদাস ছিল, অরণ্য সাপদের কথা বলতেন কবির পূর্বপুরুষ। সাপদ শব্দটি ব্যবহৃত দ্বারা বোঝানো হয়েছে হিংস্র মাংসাশী জন্তুকে। কবি ও কবিতার কথা বলতেন কবির পূর্বপুরুষেরা। জিহবায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দকে কবিতা বলা হয়েছে। এছাড়াও কর্ষিত জমির প্রতিটি শস্য দানাকে কবিতা বলা হয়েছে। কবি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলেছেন। কবির পূর্বপুরুষরা যেসব পাহাড়ের কথা বলতেন তা হচ্ছে অতিক্রান্ত পাহাড়। কবির পূর্বপুরুষরা আবাদের কথা বলতেন পতিত জমি। কবিতায় উজ্জ্বল জানালা আলোকিত করে উনুনের আগুনে। যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে হচ্ছে প্রবহমান নদী। প্রবহমান নদীর কথা বলতেন কবির মা। কবি বিচলিত স্নেহের কথা বলতেন। কবিতায় কবি যার মৃত্যুর কথা বলেছেন তিনি হচ্ছেন তার গর্ভবতী বোনের। কবির মতে যুদ্ধ আসে ভালোবাসার কারণে, ভালোবাসা দিলে মরে যায় মা। কবির পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তারা কৃতদাস ছিল। শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে যে জমি কর্ষণ করে। প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে যে মৎস্য লালন করে। জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। এখানে জননী অর্থে জননী গাভীকে বোঝানো হয়েছে। জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে যে গাভীর সেবা করে। ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান হিসেবে
কবিতাকে বলা হয়েছে সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত হচ্ছে কবিতা, রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ হচ্ছে কবিতা, কবির মতে মুক্তির পূর্ব শর্ত হচ্ছে যুদ্ধ। এ পর্যায়েতে আমরা কিছু প্রশ্ন দিয়ে রাখবো, আপনারা যদি পারেন এই প্রশ্নগুলোর নোট হিসেবে উত্তর করে আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যে আমার ভিডিওটি দেখার মাধ্যমে এই প্রশ্নগুলো সহ অন্যান্য সকল প্রশ্নগুলোর উত্তর আপনারা করতে পারবেন। তো এখানে মোট 14টি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তরটা আপনারা নিজে থেকে তৈরি করতে পারলেই আমার এই পড়ানোটা সার্থক হবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে কোন বিষয়টা নিয়ে ভিডিও চাচ্ছেন যদি জানান, আমরা সেই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমাদেরকে একটু সময় দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।